আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিখিনুর জান্নাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার এবং অনেক বেশি স্পঞ্জি। এই ভিডিওতে থাকছে ম্যাঙ্গো কেকের বেস তৈরি করা। তার পাশাপাশি ম্যাঙ্গো কেকের মধ্যে ৩ টা কালার কম্বিনেশন দিয়ে কিভাবে অসম্ভব সুন্দর ডেকোরেশন করা যায়। এই কেকের টেস্ট এবং ফ্লেভার জাস্ট অসাধারণ হয়ে থাকে। এবং এই ভিডিওতে শেয়ার করেছি কিভাবে ক্রিমের মধ্যে কালার মিক্স করে এই অসম্ভব সুন্দর কালার দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি। এই ম্যাঙ্গো কেকের মধ্যে স্পেশাল ভাবে আমি কিভাবে সুগার সিরাপটা তৈরি করেছি তাও আজকের এই ভিডিওতে থাকছে। যারা বিগিনার আপুরা আছেন কিংবা বেকিনে একদম জিরো নলেজ যাদের, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি খুবই মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না, তাহলে দেখা যাবে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট স্কিপ করে গিয়েছেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শুকনো একটি বাটির উপরে একটি চালনি নিয়েছি ম্যাঙ্গো কেকের ব্যাসটা তৈরি করে নেওয়ার জন্য। প্রথমে ময়দা নিচ্ছি ১ কাপ। অবশ্যই বেকিংয়ের জন্য ভালো ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দিয়েছি ২ টেবিল চামচ। কেন জানি আরেক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে যায়। বেকিং পাউডার দিচ্ছি ১ চা চামচ। এখানে ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা দিয়েছি। ভ্যানিলা পাউডার দিচ্ছি ১ চা চামচ। লবণ দিচ্ছি ১ চিমটি। লবণ যদি দিতে না চান তাহলে স্কিপ করবেন। তবে লবণ দিলে ব্যালেন্সটা ভালো আসে। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। অবশ্যই ২ থেকে ৩ বারে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। অফ ক্যামেরায় আমি আরো ২ বার শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিংয়ের জন্য ভালো মানের প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে বেকিংয়ের আউটকামটা ভালো আসে। শুকনো একটি মিক্সিং বলে ডিমের সাদা অংশ নিয়েছি এবং কুসুমগুলো আলাদা বাটিতে উঠিয়ে রেখেছি। বেকিংয়ের জন্য অবশ্যই রুম টেম্পারেচারে ডিমটা ব্যবহার করবেন। ফ্রিজের ডিমটা হলে সেক্ষেত্রে ১ থেকে ১.৫ ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর যখন ডিমের সাদা অংশটা এইরকম ফেনায় পরিণত হয়েছে, তখন বিটারটা অফ করে দিয়ে চিনিটা এড করে নিচ্ছি। আর এখানে 3/4 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি একবারে দিব না, ধাপে ধাপে চিনিটা এড করে নিব। ডিমের সাদা অংশের সাথে অবশ্যই ৩ থেকে ৪ বারে চিনিটা এড করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু খুব সহজেই চিনিটা মেল্ট হয়ে যাবে। যদি ডিমের সাদা অংশের সাথে চিনিটা একবারে ধুম করে ঢেলে দেন, তাহলে কিন্তু চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হতে চাইবে না। এবং চিনিটা যদি পারফেক্ট ভাবে মেল্ট না হয় তাহলে ওই কেকটাও কিন্তু পারফেক্ট হবে না। আর এই সময় বিটারের স্পিড ২ এ রেখে আমি ডিমের সাদা অংশ এবং চিনি বিট করে নিচ্ছি। বিট করতে করতে চিনিটাও পারফেক্ট ভাবে মেল্ট হয়ে গেছে এবং আমার ডিমের সাদা অংশটাও ভালোভাবে ফোমি হয়ে গিয়েছে। ডিমের সাদা অংশ ভালোভাবে ফোমি হয়ে যাওয়ার পর কুসুমগুলো এড করে নিচ্ছি। সাদা অংশের সাথে ডিমের কুসুম ২ টি দিয়ে প্রথমে বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি বিটারের স্পিড একদম স্লো এ রেখে বিট করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ বিট করার পর অবশিষ্ট যে ডিমের কুসুম ২ টি ছিল, ডিমের সাদা অংশের সাথে দিয়ে আবারও অল্প কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এই পর্যায়ে তেল দিচ্ছি ২ টেবিল চামচ। প্রথমে ১ টেবিল চামচ তেল দিয়ে আবারও আরেক টেবিল চামচ তেল এড করে নিচ্ছি। ব্যাটারের সাথে তেলটা দেওয়ার পর আবারও অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে। ম্যাঙ্গো ইমালশন দিচ্ছি ১ চা চামচ। প্রথমে 1/2 চা চামচ ইমালশন দিয়ে আবারও 1/2 চা চামচ ইমালশন এড করে নিচ্ছি। ব্যাটারের সাথে ইমালশনটা দেওয়ার পর আবারও অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। প্রথমে আমার কাছে মনে হয়েছিল ইমালশনটা দেওয়ার পর হয়তো ম্যাঙ্গো কালারটা চলে আসবে। পরবর্তীতে দেখলাম না, ম্যাঙ্গো কালারটা আসেনি, তাই 1/2 চা চামচের মতো ফুড কালার এড করে নিয়েছি। বেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফুড কালারটা ভালো মানের ব্যবহার করার ট্রাই করবেন। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে ঢেলে নিচ্ছি। বিটারের কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলো ফোল্ডিং মেথডে এক পাশ থেকে হাতটা ঘুরিয়ে কিন্তু আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। আপনারা চাইলে এই শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আর এই তো প্রথম ধাপে আমার অলরেডি শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। অবশিষ্ট যে শুকনো উপকরণগুলো ছিল আবারও ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়া কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করার সময় কিন্তু খুবই আলতো হাতে আস্তে ধীরে এই কাজটা করে নিতে হবে। আবারও ৩য় ধাপে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে ঢেলে নিয়ে সেম প্রসেসে মিক্স করে নিচ্ছি।
স্ক্রিনে হয়তো দেখতেই পেয়েছেন বিটারের কাঁটা দিয়ে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের চারপাশে উল্টাপাল্টা হাতটা যদি ঘোরাতে থাকেন তাহলে কিন্তু ব্যাটারের ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে। এদিক দিয়ে ৪ টেবিল চামচ গুঁড়া দুধের সাথে পরিমাণ মতো পানি দিয়ে তরল দুধটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের সাথে ৪ টেবিল চামচ তরল দুধ এড করব। প্রথমে ১ টেবিল চামচ তরল দুধ দিয়ে মিক্স করে নিয়ে আবারও ৩ টেবিল চামচ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে নরমাল টেম্পারেচার পানির সাথে গুঁড়া দুধ এড করে আমি তরল দুধটা তৈরি করেছি। সর্বশেষ শুকনো উপকরণগুলো দিয়ে ব্যাটারের সাথে আবারও মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে যতটা পারফেক্ট ভাবে মিক্স করে নিবেন, আপনার কেকের আউটকামও কিন্তু ততটাই পারফেক্ট আসবে। সর্বশেষ একটি স্প্যাচুলারের সাহায্যে ব্যাটারগুলো উপর নিচ করে নিচ্ছি। এতে করে যদি ব্যাটারের নিচে কোনো ধরনের শুকনো উপকরণ লেগে থাকলে মিক্স হয়ে যাবে। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে, প্লাস ব্যাটারটা কতটা স্মুথ ছিল। ২ পাউন্ডের একটি হাইড মোল্ড নিয়েছি। অফ ক্যামেরায় মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি। মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। মোল্ডের মধ্যে ব্যাটার ডালার পর মোল্ডটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে। কেকটা আমি ওভেনে বেক করে নিচ্ছি। আপনারা চাইলে সেম প্রসেসে কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন। ওভেনে থাকা অবস্থায় হয়তো দেখতেই পেয়েছেন আপনারা আমার কেকটা কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চুলায় কেকটা তৈরি করার প্রসেসটা যদি আপনার কাছে জানা থাকে তাহলে খুব সহজেই আপনিও এত সুন্দর করে কেকটা তৈরি করে নিতে পারেন ওভেন ছাড়া চুলায়। ২ পাউন্ড কেক বেক হতে ওভেনে আমার সময়টা লেগেছে ৪০ মিনিটের মতো। আপনাদের ওভেন বুঝে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। ওভেন থেকে কেকটাকে বের করে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা মোল্ড আউট করে নিয়েছি। খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। অফ ক্যামেরায় কেকটাকে ৪ টা স্লাইস করে নিয়েছি। স্ক্রিনে হয়তো লক্ষ্য করেছেন এই ম্যাঙ্গো স্পঞ্জ কেকের স্লাইসগুলো আমি কতটা ভারী, ভারী রেখেছি। আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে হয়তো দেখেই বুঝতে পারছেন। এদিক দিয়ে ২ পাউন্ড ম্যাঙ্গো কেক ডেকোরেশন করার জন্য ট্রপিক্যাল ক্রিম ২ কাপ নিয়ে অফ ক্যামেরায় ক্রিমগুলো বিট করে নিয়েছি। আর ট্রপিক্যাল ক্রিমের ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে তাই। ট্রপিক্যাল ক্রিমের A to Z ভিডিও আমার পেজ এবং চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে ক্রিমের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চেক করে নিবেন। স্ক্রিনে হয়তো লক্ষ্য করেছেন ২ টা বাটিতে অল্প, অল্প করে কিছুটা ক্রিম নিয়েছি কালার মিক্সিং এর জন্য। প্রথমে রেডম্যানের রেড ফুড কালার দিয়েছি কয়েক ফোঁটা এবং ইয়েলো কালার দিয়েছি রেড কালার থেকে কিছুটা বেশি। আর এই ২ টা কালার কম্বিনেশনে অসম্ভব সুন্দর একটি কালার চলে এসেছে। ক্রিমের সাথে কালারটা মিক্স করার সময় খুবই আলতো হাতে আস্তে, আস্তে মিক্স করে নিবেন। অপর এই বাটিতেও কিছুটা ক্রিমের সাথে কালার মিক্স করে নিব। ক্রিমের সাথে 1/4 টিস্পুনের মতো কমলা কালারটা নিয়েছি। ক্রিমের সাথে কালারটা মিক্স করার সময় অবশ্যই স্প্যাচুলারের সাহায্যে মিক্স করার চেষ্টা করবেন। এতে করে খুব সহজেই ক্রিমের সাথে কালারটা মিক্স হয়ে যায় এবং ক্রিমটাও কিন্তু খুব ভালোভাবে স্টিফ থাকে এবং ক্রিমটাও গলে যায় না। নরমাল ফ্রিজে ক্রিমগুলো ১০ মিনিটের জন্য রেখে দিব। এদিক দিয়ে চলে আসলাম ম্যাঙ্গো কেকের জন্য সুগার সিরাপটা তৈরি করে নিতে। প্রথমে ২ টেবিল চামচ চিনি নিয়েছি। গুঁড়া দুধ দিচ্ছি ১ টেবিল চামচ। ম্যাঙ্গো ইমালশন দিচ্ছি ১ চা চামচ। অবশ্যই ম্যাঙ্গো ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন সুগার সিরাপের মধ্যে। আবারও দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা যদি গুঁড়া দুধটা দিতে না চান তাহলে তরল দুধটাও এখানে এড করে নিতে পারেন। রুম টেম্পারেচারে থাকা ১/২ কাপ পানি দিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিক্স করে নিচ্ছি। ম্যাঙ্গো কেকের জন্য এইভাবে যদি সুগার সিরাপটা তৈরি করেন তাহলে দেখবেন কেকের টেস্টটা কিন্তু আরো বহুগুণে বেড়ে যাবে। অবশিষ্ট যে পানিটুকু ছিল আবারও দিয়ে নাড়াচাড়া করে নিব। সুগার সিরাপটা তৈরি করা হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব। বোর্ডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে ক্রিমটা লাগানোর পর প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। বোর্ডের মধ্যে ক্রিমটা লাগানোর একটাই কারণ, বোর্ডের মধ্যে যখন কেকটা বসাবো তখন কেকটা আর নড়াচড়া করবে না। আগে থেকে তৈরি করে রাখা সুগার সিরাপ কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কেকের লেয়ারটা অনেকটাই মোটা ছিল তাই পরিমাণ মতো সুগার সিরাপটা কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার ক্রিম পাইপিং ব্যাগে ঢুকিয়ে কেকের লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের লেয়ারের মধ্যে ক্রিম কতটুকু দিবেন এটা একান্তই আপনার উপর। কেকের লেয়ারের মধ্যে যদি ক্রিম খেতে পছন্দ করেন তাহলে কেকের লেয়ারের মধ্যে ক্রিমটা কম বেশি দিতে পারেন। ক্রিমের উপরে 1/2 চা চামচের মতো ম্যাঙ্গো ইমালশন দিয়েছি। ক্রিমের উপরে এইভাবে ম্যাঙ্গো ইমালশনটা দেওয়ার কারণে ক্রিমের টেস্ট এবং কেকের টেস্ট আরো বহুগুণে কিন্তু বেড়ে যাবে। ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখানো হচ্ছে ঠিক ওইভাবে যদি আপনি ম্যাঙ্গো কেকটা ডেকোরেশন করেন তাহলে দেখবেন এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকবে। পরিমাণ মতো সুগার সিরাপটা কেকের লেয়ারে দেওয়ার পর পরিমাণ মতো ক্রিমটা কেকের লেয়ারে দিয়ে প্লেট নাইফের সাহায্যে খুব ভালো করে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। আবারও সেম প্রসেসে ম্যাঙ্গো ইমালশনটা ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি।
ম্যাঙ্গো কেকের মধ্যে ম্যাঙ্গো ইমালশনটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। যেহেতু ম্যাঙ্গো কেকটা তৈরি করবেন সেজন্য ম্যাঙ্গো ইমালশনটা দিতে হবে। তা না হলে ম্যাঙ্গো কেকের টেস্ট এবং ম্যাঙ্গো কেকের ফ্লেভারটা কোনটাই আসবে না। কেকের লেয়ারের মধ্যে পরিমাণ মতো ক্রিম দিয়ে খুব ভালো করে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো সমান করে নিয়ে ম্যাঙ্গো ইমালশন দিয়ে আবারও প্যালেট নাইফের সাহায্যে ক্রিমের সাথে ইমালশনটা মিক্স করে নিচ্ছি। আর এই তো সর্বশেষ লেয়ারটা দিয়ে আবারও পরিমাণ মতো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সুগার সিরাপটা দেওয়ার পর আবারও অল্প কিছুটা ক্রিম দিয়ে পুরো কেকটা ক্রাম কোট করে নিব। কেকটা ফাইনালি ফিনিশিং দেওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। কেকটা ক্রাম কোট করে অবশ্যই কিন্তু ১০ মিনিটের জন্য কেকটাকে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে ফাইনাল ফিনিশিংটা দিলে খুব সহজেই কিন্তু ফিনিশিংটা চলে আসে। নরমাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। ক্রিমের সাথে যে হালকা কমলা কালারটা দিয়েছিলাম, এই কালার ক্রিমটা আমি কেকের নিচে দিয়েছি। পাইপিং ব্যাগের সাহায্যে কেকের মাঝখানে আমি হোয়াইট কালার ক্রিমটা দিচ্ছি। হলুদ এবং রেড এই ২ টা কালার কম্বিনেশন দিয়ে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম, এই ক্রিমটা আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকের মাঝখানের অংশটা ফাঁকা ছিল তাই হোয়াইট কালার ক্রিমটা দিয়েছি। প্যালেট নাইফ দিয়ে কেকের উপরের অংশটা সমান করে নিচ্ছি। স্ক্র্যাপারটা কেকের সাইডে খুবই আলতো হাতে ধরে টার্নটেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কেকের মধ্যে ফিনিশিংটা নিয়ে আসছি। কেকের ফিনিশিংটা নিয়ে আসা কিছুটা সময় এবং ধৈর্যের কাজ। এই কাজটা হাতে সময় নিয়ে এবং ধৈর্য ধরে করতে হবে। একটা কেকের ফিনিশিং যদি পারফেক্ট না হয় তাহলে ওই কেকটা দেখতেও ভালো লাগবে না। কেকের সাইডে ফিনিশিংটা চলে আসার পর খুবই আলতো হাতে প্যালেট নাইফটা ধরে কেকের উপরে ফিনিশিংটা নিয়ে আসছি। প্যালেট নাইফটা যখন কেকের উপরে রেখে টান দিবেন তখন সাথে সাথে কিন্তু প্যালেট নাইফটা ক্লিন করে নিতে হবে। তাহলে দেখবেন খুব সহজেই কেকের উপরে ফিনিশিংটা চলে আসবে। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন আমার কেকের মধ্যে ফিনিশিংটা চলে এসেছে। একটি রোজ নীলের উপরে প্রথমে গোলাপের বেসটা করে নিচ্ছি। এই বেসটার উপরে গোলাপের কলিটা করে নিচ্ছি। গোলাপের কলিটা দেওয়ার পর গোলাপের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। গোলাপটা কিভাবে তৈরি করছি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। গোলাপের একটা পাপড়ি শেষ হওয়ার পর অপর পাপড়ি থেকে ঠিক মাঝখান বরাবর আরেকটা পাপড়ি শুরু করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা ফাস্ট করে দেইনি। কারণ ভিডিওটা স্লো রেখে গোলাপটা কিভাবে তৈরি করা হয় তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা গোলাপ তৈরি করতে একদমই পারেন না আপনারা বাসা বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন গোলাপ তৈরি করা আপনারাও শিখে যাবেন। আর আমি যে পাশে গোলাপের পাপড়িটা দিচ্ছি, হাতের সাহায্যে রোজ নীলটাও আমি ওই পাশে ঘুরিয়ে নিচ্ছি। গোলাপ তৈরি করার সময় আশা করব এই ভিডিও ক্লিপটা খুবই মনোযোগ দিয়ে দেখে নিবেন। তাহলে দেখবেন আপনারা খুবই ইজিলি গোলাপ তৈরি করতে পারবেন। একটি কেচির সাহায্যে রোজ নীলের উপর থেকে খুবই সাবধানতা অবলম্বন করে গোলাপটা উঠিয়ে নিয়েছি। আর এই তো সবগুলো গোলাপ আমি একইভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো গোলাপ আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। কেচির সাহায্যে বোর্ড থেকে গোলাপ ফুলগুলো তুলে খুব সাবধানে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। একে একে সবগুলো গোলাপ আমি কেকের মধ্যে এইভাবে বসিয়ে দিব। আর এই তো সবথেকে ভালো লাগার কাজ হচ্ছে আমার কেকের মধ্যে সুইট বল দেয়া। কেকের মধ্যে সুইট বলগুলো দেওয়ার পর আমার কাছে মনে হয় কেকটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। একদম ছোট সাইজের সুইট বলগুলো কেকের মধ্যে দিয়েছি। আর এই তো আমার ফাইনাল কেকের আউটলুক। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কেকটা ডেকোরেশন করা কেমন হয়েছে এবং পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো। এই ম্যাঙ্গো কেকের রেসিপি A to Z অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা যদি A to Z ফলো করে বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বেকিং রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।